শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। শিক্ষার্থীরা, তোমাদের আমি রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন এটি নিয়ে আলোচনা করছি। এটি ইতোমধ্যে আমি 5টি ক্লাস নিয়েছি। আশা করছি যে আজকের ক্লাসের মাধ্যমে এই অধ্যায়টি আমি শেষ করব। তো তোমরা আগের যে টপিকগুলো আমি পড়িয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো যে কোষ বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা। তোমাদেরকে এর আগে আমি কোষের ই সেল এর যে সমীকরণটি লিখেছিলাম যে ই অক্স প্লাস ই রেড, এটি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি যে কোনো কোষের প্রমাণ কোষ বিভব নির্ণয়ের ক্ষেত্রে কোষটির জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া এ দুটির সমন্বয়ে কোষ বিক্রিয়া বা কোষ বিভব পাওয়া যায়। এক্ষেত্রে কোষটির যদি দ্রবণের ঘনমাত্রা 1 মোলার হয় এবং এর বিভব যদি প্রমাণ বিভব ব্যবহার হয় এবং বিজারণ তড়িৎদ্বারেও যদি প্রমাণ বিভবটি ব্যবহার করা হয়, তাহলে কোষটির যে তড়িৎদ্বার বিভব পাওয়া যাবে তাকে আমরা বলবো প্রমাণ তড়িৎদ্বার বিভব। এখন কোনো একটি কোষ জারণ তড়িৎদ্বার এবং বিজারণ তড়িৎদ্বারের সমন্বয়ে যদি সংযুক্ত করা হয়, তাহলে এই সূত্রের সাহায্যেই আমরা কোষটির স্বতঃস্ফূর্ততা সম্পর্কে ধারণা নিতে পারব। অর্থাৎ কোষটির যে বিক্রিয়া সংঘটিত হবে কি হবে না এই সম্পর্কিত ধারণা আমরা এখান থেকে পাব। এখন এখানে তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো আসে বা এখান থেকে যে গাণিতিক সমস্যাগুলো আছে, সেই গাণিতিক সমস্যাগুলোতে কোষ বিভবের মান দেয়া থাকে যে কোনটি অ্যানোডে থাকবে কোনটি ক্যাথোডে থাকবে। এই মানগুলো বসিয়ে এই সমীকরণে যদি কোষের ই সেল এর মান যদি পজিটিভ পাওয়া যায়, পজিটিভ, তাহলে এই কোষটি স্বতঃস্ফূর্ত হবে। আমি এই ধরনের একটি গাণিতিক সমস্যা এখনই করে দেখাবো, তোমরা বুঝতে পারবে। একটি সমস্যা, আমি যে কোষ বিক্রিয়াটি লিখেছি এটি একটি গ্যালভানিক কোষ। এর কোষ সংকেত এটি যে এখানে রয়েছে জিঙ্ক স্ল্যাশ জিঙ্ক আয়ন, লবণ সেতু, কপার আয়ন স্ল্যাশ কপার। তোমরা দেখো এই বিক্রিয়াটিতে এটি হলো অ্যানোড তড়িৎদ্বার, এটি হলো ক্যাথোড। তোমরা জানো যে অ্যানোডে জারণ বিক্রিয়া সংঘটিত হয়, তাহলে এই ক্ষেত্রে অ্যানোডে জারণ ঘটেছে অর্থাৎ ই অক্স। এখানে দেখো ই অক্স এর জায়গায় আমি লিখবো জিঙ্ক স্ল্যাশ জিঙ্ক প্লাস 2 আয়ন প্লাস ই রেড এর জায়গায় আমি লিখবো কপার প্লাস 2 স্ল্যাশ কপার আয়ন। এখন এখানে যে মান দুটি রয়েছে, এখানেও জিঙ্কের বিজারণ বিভবের মান দেয়া আছে, এখানে কপারের জারণ বিভবের মান দেয়া আছে। এখন আমি এখানে যেহেতু জিঙ্কের জারণ ঘটেছে আর এখানে মান দেয়া আছে বিজারণ বিভব, এটিকে যদি আমি জারণ বিভবের মান লিখি তাহলে এইখানে আমার লিখতে হবে মাইনাস দিয়ে মাইনাস 0.76, এর সাথে প্লাস 0.34। তাহলে দেখো 0.76 প্লাস 0.34 এই দুটিকে যদি আমরা যুক্ত করি তাহলে প্লাস 1.1 ভোল্ট এটি পাবো। তো এটি থেকে তোমরা দেখো যে কোষের ই সেল বা প্রমাণ বিভবের মান ধনাত্মক এসেছে, তাই আমরা বলবো এই কোষটি স্বতঃস্ফূর্ত হবে। এখন তোমরা এটিকে যদি উল্টাই নাও, অর্থাৎ এটিকে যদি বিজারণ বিভব ধরো, এটিকে যদি জারণ বিভব ধরে যদি কোষ একটি সাজাও, তাহলে দেখবে কোষটিতে অনুরূপভাবে মানগুলো বসিয়ে হিসাব করলে এক্ষেত্রে তোমার মাইনাস মান আসবে, নেগেটিভ মান আসবে। তো যদি ই সেল এর মান নেগেটিভ আসে তাহলে আমরা বুঝবো যে কোষের বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে না, অর্থাৎ কোষ বিক্রিয়াটি সম্পূর্ণ হবে না। এর থেকে
একটি প্রশ্ন বারবার পরীক্ষায় আসে। প্রশ্নটি এমন যে জিঙ্ক সালফেট দ্রবণকে কপার পাত্রে রাখা যাবে কিনা। আমি আবার বলছি যে জিঙ্ক দ্রবণ অর্থাৎ জিঙ্ক সালফেট দ্রবণকে কপারের পাত্রে রাখা যাবে কি না। এখন যে যেটি পাত্র হিসেবে ব্যবহার করবে সেটিকে আমরা অবশ্যই অ্যানোড হিসেবে ধরব, আর যেটি দ্রবণ সেটিকে আমরা ক্যাথোড হিসেবে ধরব। তাহলে এক্ষেত্রে যেহেতু বলা হয়েছে কপার পাত্রে রাখা যাবে কি না, তো যেহেতু কপার এখানে পাত্র, যদি পাত্র হিসেবে আমরা এটিকে ব্যবহার করি তাহলে এটি আমার হবে অ্যানোড। তোমরা জানো অ্যানোডে জারণ বিক্রিয়া সংঘটিত হয়। এই সমীকরণটিকেই যদি আমি কপারকে অ্যানোড হিসেবে ধরি তাহলে দেখো এখানে আমার যে ইয়াটা দাঁড়াচ্ছে সেটি হলো কপারের বিজারণ বিভবের মান 0.34। তাহলে এখানে যেহেতু জারণ ঘটবে কপারের, তাহলে আমাকে লিখতে হবে 0.34 ভোল্ট প্লাস জিঙ্ক যেহেতু দ্রবণ হিসেবে থাকবে অর্থাৎ এটি বিজারণ তড়িৎদ্বার হিসেবে কাজ করবে। এখানে বিজারণ বিভবের মান আছে -0.76 ভোল্ট। তাহলে অনুরূপভাবে তোমরা খেয়াল করো, এই দুটিকে যদি আমি ক্যালকুলেশন করি, হিসাব করি, তাহলে আমার যে মানটি আসবে তা হলো -1.1 ভোল্ট। অর্থাৎ যেহেতু ঋণাত্মক এসেছে তাই কোষটির কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না। তাহলে সর্বোপরি উত্তরটি দাঁড়ালো যে জিঙ্ক সালফেট দ্রবণকে যদি কপার পাত্রে আমরা রাখি তাহলে কোষটি বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না, অর্থাৎ পাত্রকে ক্ষয় করবে না, তার মানে এটিকে রাখা যাবে। তাহলে এই ধরনের যে গাণিতিক সমস্যা বলো, বর্ণনামূলক সমস্যাগুলো বলো, পরীক্ষায় যদি আসে যে এই দ্রবণকে এই পাত্রে রাখা যাবে কিনা, একটা টেকনিক শেখাই দিই। যেটি পাত্র হিসাবে ব্যবহার হবে সেটিকে তোমরা অ্যানোড ধরবা, আর যেটি দ্রবণ সেটিকে ক্যাথোড ধরবা। ধরে এই পদ্ধতিতে তোমরা হিসাব নিকাশ করবা। যদি ইএমএফ বা ই সেলের মান নেগেটিভ আসে তাহলে স্বতঃস্ফূর্ত হবে না, পাত্রে রাখা যাবে, পাত্রে রাখা যাবে। আর যদি এটির মান ধনাত্মক আসে তার মানে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, পাত্রকে ক্ষয় করবে, তাই পাত্রে এটি রাখা যাবে না। আশা করি তোমরা এটা ভালো মতো বুঝতে পেরেছো। এখন আমি আলোচনা করব শুষ্ক কোষ বা ড্রাই সেল। শুষ্ক কোষ এটি এক ধরনের গ্যালভানিক কোষ, অর্থাৎ যে কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে আমরা গ্যালভানিক কোষ বলি। এই কোষটিকে আমরা ভোল্টেইক সেল, লেকল্যান্ড সেল এটিও বলতে পারি। তো এই কোষটির সাথে গ্যালভানিক কোষের যেটা পার্থক্য তা হলো এই কোষটিতে যে তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হয় তা আসলে কঠিন অবস্থায় থাকে, অর্থাৎ এখানে একটা পেস্ট আকারে বা গ্লু আকারে থাকে। এটিকে সহজে পরিবহন করা যায়, এটি সহজে ব্যবহার করা যায়। যেমন তড়িৎ বিশ্লেষ্য হিসেবে গ্যালভানিক কোষে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ ব্যবহার করা হয়, এটির ক্ষেত্রে আমরা এই ধরনের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ ব্যবহার করব না। তাই এটিকে যে কোনো ডিভাইসে, খেলনায় বা ঘড়িতে এগুলোতে অনায়াসে ব্যবহার করা যায়। তো এখন আমি যে শুষ্ক কোষের গঠন এটি নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা কি করব, জিঙ্কের তৈরি একটি কৌটা বা পাত্র নিব। এই পাত্রের ঠিক মাঝখানে আমরা একটা গ্রাফাইট রড প্রবেশ করাবো। এই গ্রাফাইট রড প্রবেশ করানোর পর এখানে চিত্রটি খেয়াল করো, আমি প্রথমে একটি জিঙ্কের পাত্র নিলাম। যে কৌটাটি রয়েছে এটি আসলে একটি জিঙ্কের কৌটা। এই জিঙ্কের কৌটাটি অ্যানোড হিসেবে কাজ করবে। আর আমি এখানে একটি গ্রাফাইট রড এটি প্রবেশ করাবো, বা কার্বন দণ্ড এটি আসলে ক্যাথোড হিসেবে কাজ করবে। এর বাহিরে একটি পলিথিনের একটি থলে এর ভিতরে সুন্দর করে প্রবেশ করানো হবে। তারপর এই যে গ্রাফাইট রডটি রয়েছে এই গ্রাফাইট রডটির গায়ে দিয়ে
ভালো করে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ও কার্বন গুঁড়া, এর সাথে কার্বন গুঁড়া আমরা মিক্স করে দিব। এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এখানে যে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং জিঙ্ক ক্লোরাইড এর আঠালো পেস্ট ব্যবহার করা হয়েছে, এটির মধ্যে একটি সংযোগ সাধন করবে, ফলে এদের মধ্যে যে পরিবাহিতাটা এটি বৃদ্ধি পাবে। তো এটি হলো শুষ্ক কোষের গঠন। তো এই কোষের গঠনের মধ্যে দেখো কোনো তরল দ্রবণ ব্যবহার করা হয়নি। এই কোষটি যখন এভাবে এই প্রান্তের সঙ্গে এই প্রান্তের সংযোগ দেয়া হবে, কোনো পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হবে, তখন এখানে যে বিক্রিয়া সংঘটিত হবে সেই বিক্রিয়াগুলো দেখো। জিঙ্ক দুটি ইলেকট্রন ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে জিঙ্ক প্লাস 2 আয়ন হবে। এই জিঙ্ক যে দুটি ইলেকট্রন ত্যাগ করলো, এই ত্যাগকৃত ইলেকট্রন এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড যে দ্রবণ রয়েছে, এই দ্রবণের অ্যামোনিয়াম আয়ন এটি কি করবে, এই দুটি ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে এখানে অ্যামোনিয়া গ্যাস তৈরি করবে এবং এর সাথে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। তাহলে দেখো এখানে জিঙ্ক এটি অ্যানোড, এখানে কি ঘটলো, জারণ ঘটলো, আর এখানে বিজারণ ঘটলো। তোমরা খেয়াল করো যে জিঙ্ক এটি আসলে অ্যানোড হিসেবে কাজ করবে, আর এখানে যে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং জিঙ্ক ক্লোরাইড এর পেস্ট ব্যবহার করা হয়েছে, সেই পেস্ট বা দ্রবণটি ক্যাথোড হিসেবে কাজ করবে। করে এখান থেকে যে বিভব আমরা পাবো, অর্থাৎ এই কোষটির মাধ্যমে যে আমরা বিভব পাবো, সেই বিভবের মান হলো ই 1.5 ভোল্ট। তো এই যে কোষটি আমি লিখলাম, এই কোষটির এটি হলো গঠন এবং কোষটির ক্রিয়া কৌশল, কিভাবে এই কোষটি এখানে বিক্রিয়া করে তা আমি লিখেছি। এই কোষটির কোষ বিক্রিয়াকে সম্পূর্ণভাবে যদি লেখা যায়, তাহলে কোষ বিক্রিয়াটি আমি লিখছি, তোমরা খেয়াল করো। এর কোষ বিক্রিয়াটি দেখো, এখানে জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করেছে, জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক আয়ন তৈরি হয়েছে। এখানে যেহেতু লবণ সেতু ব্যবহার হয়নি, তাই আমি এখানে একটি রেখা দিয়ে দুটা কোষের সেপারেশনকে দেখিয়েছি। অ্যামোনিয়াম আয়ন এটি ইলেকট্রন গ্রহণ করে অ্যামোনিয়া গ্যাসে পরিণত হয়েছে। এই কোষটিতে যে তড়িৎচালক বল তৈরি হবে বা যে বিভব আমরা পাবো তা হলো 1.5 ভোল্ট। এটাই ছিল শুষ্ক কোষের গঠন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব হাইড্রোজেন ফুয়েল সেল নিয়ে। তো হাইড্রোজেন ফুয়েল সেল, প্রথমে আমাদের জানতে হবে যে ফুয়েল সেল কি। তো ফুয়েল সেল হলো, এটি এক ধরনের গ্যালভানিক সেল। ফুয়েল সেল হলো এক প্রকার গ্যালভানিক সেল। ফুয়েল সেলের বিক্রিয়ক দুটির মধ্যে একটি বিক্রিয়ক হলো জ্বালানি। এই জ্বালানি হিসাবে আমরা হাইড্রোজেন ব্যবহার করতে পারি অথবা মিথানল ব্যবহার করতে পারি। আর ফুয়েল সেলের অপর যে ইয়াটি রয়েছে, মিথানল এবং হাইড্রোজেন গ্যাস, এটিকে ফুয়েল হিসাবে ব্যবহার করা হবে। আর অপর ইয়াতে যে জিনিসটা থাকবে সেটি হলো অক্সিজেন। এই হাইড্রোজেন ফুয়েল সেল এটি একটি অন্যতম ফুয়েল সেল। আমি হাইড্রোজেন ফুয়েল সেল নিয়ে আলোচনা করব। এটি দেখো, এটি পরীক্ষায় বারবার আসে, হাইড্রোজেন ফুয়েল সেল। এখন আমি হাইড্রোজেন ফুয়েল সেল এটার গঠন নিয়ে আলোচনা করব। তার আগে যে জিনিসটি বলবো তা হলো যে ফুয়েল সেল আসলে কত ধরনের হয়ে থাকে। তো ফুয়েল সেলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, দুই ধরনের হতে পারে। একটি হলো হাইড্রোজেন ফুয়েল সেল, আর একটা হলো মিথানল ফুয়েল সেল। তো এই হাইড্রোজেন ফুয়েল সেল এটির গঠন আমি দেখাবো। হাইড্রোজেন ফুয়েল সেলের চিত্রটি এরকম। প্রথমে এরকম আমরা একটা প্রকোষ্ঠ বিশিষ্ট একটা কাচের ইয়া নেব। দেখো
আমি যে চিত্রটি অঙ্কন করেছি এটি হলো হাইড্রোজেন ফুয়েল সেল। এই হাইড্রোজেন ফুয়েল সেলে একটি কাঁচের তৈরি এরকম একটি পাত্র নিব। এই পাত্রটিতে দেখা যাবে এখানে একটি ছিদ্র থাকবে, নিচের দিকে একটি ছিদ্র, এদিকে এখানে দুটি কম্পার্টমেন্ট থাকবে। এই দুটি কম্পার্টমেন্টের মধ্যে দেখো যে এই হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল বা জ্বালানি কোষ, এটিকে আমরা বেকন কোষও বলতে পারি। এটি একটি বেকন কোষ নামেও পরিচিত। ফুয়েল সেলে সূক্ষ্ম ছিদ্রের এখানে যে ইলেকট্রোডটি ব্যবহার করা হয়েছে এটি প্রভাবক গুড়াযুক্ত সচ্ছিদ্র গ্রাফাইট। এখানে প্রভাবক রূপে আমরা নিকেল, প্লাটিনাম অথবা সিলভার ধাতুর গুড়া যুক্ত সচ্ছিদ্র গ্রাফাইট দুটি কম্পার্টমেন্টের মধ্যে এটিকে আমরা ব্যবহার করব। পৃথক দুটি ইলেকট্রোড দুটি কম্পার্টমেন্টের মধ্যে একটি দিয়ে আমরা হাইড্রোজেন গ্যাস প্রবেশ করাবো, অপরটি দিয়ে অক্সিজেন গ্যাস প্রবেশ করাবো। এই দুটি গ্যাস যখন এখানে প্রবেশ করবে তখন এই ক্ষেত্রে উত্তপ্ত ইলেকট্রোড এটি 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পটাশিয়াম হাইড্রোক্সাইড যে দ্রবণ রয়েছে এই দ্রবণ ফুয়েল হাইড্রোজেন গ্যাস ধাতব প্রভাবক দ্বারা, এখানে যে ফুয়েল দিলাম হাইড্রোজেন গ্যাস এটিতে যে ধাতব প্রভাবকগুলো ব্যবহার করা হয়েছে এই ধাতব প্রভাবক দ্বারা এটি শোষিত হয়ে তড়িৎ বিশ্লেষ্য পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে সংস্পর্শে আসলে হাইড্রোজেন গ্যাসের জারণ ঘটে। অর্থাৎ অ্যানোডে, এক্ষেত্রে অ্যানোডে জারণ যে বিক্রিয়াটা হবে তা আমি লিখছি অ্যানোডে হাইড্রোজেন গ্যাস ওএইচ মাইনাস পটাশিয়াম হাইড্রোক্সাইডের যে হাইড্রক্সিল আয়ন আছে এটির সাথে যুক্ত হয়ে পানি তৈরি করবে H2O। তাহলে এখানে যে ইলেকট্রন উৎপন্ন হলো তা ইলেকট্রন বর্তনী দিয়ে প্রবাহিত হবে হয়ে ক্যাথোডে, এখানে যে ক্যাথোড রয়েছে ক্যাথোডে আবার কি হবে অক্সিজেন জারিত হবে। তাহলে ক্যাথোডের বিক্রিয়াটি দেখো, ক্যাথোডে অক্সিজেন ইলেকট্রন H2O এর সাথে বিক্রিয়া করে 4 হাইড্রক্সিল আয়ন তৈরি করবে OH মাইনাস। অর্থাৎ এই কোষটিতে এখানে এটি অ্যানোড হিসেবে কাজ করবে আর এটি ক্যাথোড হিসেবে কাজ করবে। এই ক্ষেত্রে যে ইলেকট্রনটি বিনিময় হলো এই ইলেকট্রন বিনিময়ের ফলে অ্যানোডে যে আমরা বিভব পাবো সেই বিভবের মান হবে 0.83 প্লাস 0.83 ভোল্ট, আর ক্যাথোডে যে বিভবটি আমরা পাবো তা হলো 0.40। এই দুটির মাধ্যমে এই হাইড্রোজেন ফুয়েল সেলে যে কোষ বিভব টোটাল কোষ বিভব তৈরি হবে তা হলো প্লাস 1.23। এই হাইড্রোজেন ফুয়েল সেলের মাধ্যমে আমরা যে বিভব পাবো তা হলো প্লাস 1.23 ভোল্ট। তো আমি তোমাদের হাইড্রোজেন ফুয়েল সেলের গঠন, এটার ক্রিয়াশীলতা, কার্যক্রম এগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা তোমাদেরকে আরও কয়েকটি জিনিস পড়তে হবে। হাইড্রোজেন ফুয়েল সেলের পাশাপাশি আরও কিছু সেল রয়েছে যেগুলো হলো লেড স্টোরেজ সেল, চার্জেবল, রিচার্জেবল, ডিসচার্জেবল যে সেল আছে এগুলো নিয়ে পড়তে হবে। এগুলো আমি একটু আলোচনা করছি। এখন আমি আলোচনা করব লেড স্টোরেজ সেল নিয়ে। তো লেড স্টোরেজ সেল এটিকে আমরা লেড সঞ্চয়ী কোষ হিসেবেও উপস্থাপন করতে পারি, এটি লেড সঞ্চয়ী কোষ নামেও পরিচিত। তো এই কোষটি হলো রিচার্জেবল এবং ডিসচার্জেবল, অর্থাৎ এই কোষটিতে প্রথমে চার্জ সঞ্চিত করা যায় এবং এই সঞ্চিত চার্জকে আবার ক্ষয় করে ডিসচার্জও করা যায়। তো এই কোষটি এটি আসলে আমাদের দেশে ব্যাপক ব্যবহার হয়। আমাদের বাসাবাড়িতে যে আমরা আইপিএস ব্যবহার করি, তারপর বিভিন্ন গাড়ির যে স্টার্টিংয়ের জন্য ব্যাটারি বা হেডলাইট জ্বালানোর জন্য যে ব্যাটারি, এগুলোতে এই লেড স্টোরেজ সেল ব্যবহার করা হয়ে থাকে। তারপর এই যে অটো
অটো রিক্সা, ব্যাটারি চালিত যে রিক্সা বা যানবাহনগুলো রয়েছে সবগুলোতেই এই লেড স্টোরেজ সেল ব্যবহার করা হয়ে থাকে। তো এই লেড স্টোরেজ সেলের গঠন দেখো, এই কোষটিতে আসলে লেড সালফেট, সালফিউরিক অ্যাসিড দ্রবণ, লেড অক্সাইড এবং লেড, এই সংকেতের মাধ্যমে আসলে এটিকে দেখানো যায়। এটি আসলে কোষটির গঠন কীরকম তোমরা এটা বইয়ে দেখবে, সুন্দর করে দেয়া আছে চিত্রটি। তারপর আমি একটু বোঝানোর চেষ্টা করছি যে এরকম একটি প্রকোষ্ঠের মধ্যে কি করা হবে, যে এইভাবে একটা সেল, এর মাঝখানে আবার আর একটি সেল, আবার আরেকটি, এর মাঝখানে আবার আরেকটি। এখন এই দুটির মাঝে এটিকে যদি আমি লেড অক্সাইড হিসেবে ধরি PbO2, তাহলে এটি হবে লেড। এভাবে কোষটিকে পরস্পর পরপর এভাবে সাজানো হয়ে থাকে। তো আমরা এইগুলোকে আমরা প্লেট বলতে পারি, এগুলোকে আমরা প্লেট বলতে পারি। এটি হলো লেড অক্সাইড আর এটি হলো লেড। তো এই অংশটিকে যদি আমরা পজিটিভ হিসেবে ধরি তাহলে এই অংশগুলো নেগেটিভ হিসেবে কাজ করবে। তো এরকম প্রত্যেকটি প্রকোষ্ঠকে প্লাস মাইনাস এভাবে সর্বোপরি এখানে আমরা মাইনাস পেতে পারি। এভাবে সাজিয়ে লেড স্টোরেজ সেলটাকে তৈরি করা হয়ে থাকে। তোমরা এইটা বইয়ে দেয়া আছে, তোমরা একটু খেয়াল করবে। অনলাইন ক্লাসে এই চিত্রগুলোকে এবং এই বর্ণনাগুলোকে এত ডিটেলস শেখানো যাচ্ছে না। মাইনাস প্লাস, এই মাইনাস অংশ আর এই প্লাস অংশকে যদি সংযুক্ত করা হয় তাহলে এই লেড স্টোরেজ সেলটি কার্যকর হয়ে যায়। এখন এই যে লেড স্টোরেজ সেল, এটিতে আসলে অ্যানোডে বিক্রিয়া আর ক্যাথোডে বিক্রিয়া দেখো। অ্যানোডে যে বিক্রিয়াটি সংঘটিত হয় তা হলো এখানে যে লেড দণ্ড আছে, লেডের প্লেটগুলো, এটাই আসলে অ্যানোড হিসেবে কাজ করে। এটি কি করে, যে এখানে যে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে এখানে যে তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হয় তা হলো H2SO4। লেড এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ H2SO4 এর উপস্থিতিতে কি করে, লেড সালফেটে পরিণত হয়। দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে এটি লেড সালফেট, এটিতে পরিণত হয়, +2 ইলেকট্রন আর হলো H+ আয়ন তৈরি করে। তাহলে দেখো এখানে জারণ বিক্রিয়া সংঘটিত হলো। এখানে লেড শূন্য ছিল, লেড দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে লেড সালফেটে পরিণত হলো। আর ক্যাথোডে যে বিক্রিয়াটা সংঘটিত হবে, ক্যাথোডে বিক্রিয়া, ক্যাথোডে এর বিপরীত বিক্রিয়াটি হবে। অর্থাৎ এখানে যে লেড অক্সাইড রয়েছে, এই লেড অক্সাইড কি করবে, এই দুটি ইলেকট্রন প্লাস H+ আয়ন এর উপস্থিতিতে সালফিউরিক অ্যাসিড তো অবশ্যই থাকবে এখানে, এটি বিক্রিয়া করে লেড সালফেটে পরিণত PbSO4 প্লাস পানি। এটি হলো অ্যানোডে সংঘটিত বিক্রিয়া, এটি ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া। শিক্ষার্থীরা খেয়াল করো, অ্যানোডে আসলে জারণ বিক্রিয়া সংঘটিত হলো, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সংঘটিত হলো। এর মাধ্যমেই এখানে কি হয়ে গেল, যে প্রত্যেকটি চেম্বারের জন্য যে ভোল্টেজ আমরা পাবো বা যে বিদ্যুৎ পাবো তা পাবো 2.04 ভোল্ট। এই 2.04 ভোল্ট এখানে যতগুলো প্রকোষ্ঠ থাকবে তত গুণ হবে এটির। এখানে লেড স্টোরেজ যে সেলগুলো আছে, এই লেড স্টোরেজ সেলগুলো আমরা খেয়াল করব যে এটা 6 ভোল্টের হতে পারে, 8 ভোল্টের হতে পারে, 10 ভোল্টের হতে পারে, 20 ভোল্টের হতে পারে, 30 ভোল্টের হতে পারে। আমরা এরকম প্রকোষ্ঠ সংখ্যা যত বাড়াবো এটার ভোল্টও তত বৃদ্ধি পাবে। তো লেড স্টোরেজ সেলের আরও কিছু আছে, যে এটিকে কিভাবে আসলে ডিসচার্জ করা হয়, এটিকে আবার কিভাবে রিচার্জ করা হয়, এগুলোর বিক্রিয়াগুলো বইয়ে আছে, তোমরা একটু বইয়ে দেখে নেবে। যদি তোমাদের বুঝতে সমস্যা হয় আমাকে জানাবে, আমি এটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তারপর লেড স্টোরেজ সেল, হাইড্রোজেন ফুয়েল সেল, এগুলোর সুবিধা অসুবিধা, এগুলো কতটুকু পরিবেশ বান্ধব,
এগুলো তোমাদেরকে পড়তে হবে। তারপর তোমাদের এই চ্যাপ্টারে আরও কিছু প্রশ্ন রয়েছে যেগুলো জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক হিসাবে আসে, তোমরা এগুলো দেখবে। আমি জ্ঞানমূলক অনুধাবনমূলকে যে প্রশ্নগুলো আসে একটু তোমাদেরকে বলে দিই। তোমাদেরকে প্রথমে যে জিনিসগুলো খুব বেশি প্রাধান্য দিতে হবে সেটা হলো ফুয়েল সেল কি, তারপর হলো তড়িৎদ্বার কাকে বলে, তড়িৎদ্বার বিভব কি, প্রমাণ তড়িৎদ্বার বিভব কি, তারপর হলো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সংকেত, তারপর হচ্ছে যে কোষ সংকেত, জারণার্ধ বিক্রিয়া, বিজারণার্ধ বিক্রিয়া, তারপর যে আমি শুষ্ক কোষ পড়ালাম, শুষ্ক কোষের গঠন, তারপর হচ্ছে শুষ্ক কোষের যে কোষ সংকেত রয়েছে এটি, তারপর হলো লেড স্টোরেজ সেলে কিভাবে ডিসচার্জ হয়, কিভাবে রিচার্জ হয়, এগুলো তোমাদেরকে পড়তে হবে। তারপর লেড স্টোরেজ সেলে অ্যানোডে সংগঠিত বিক্রিয়া, ক্যাথোডে সংগঠিত বিক্রিয়া, এগুলো রয়েছে। তারপর হলো তোমাদের কিছু গ্যালভানিক কোষে আমি একটা জিনিস পড়েছিলাম যে লবণ সেতু কি, তো লবণ সেতু আসলে কেন ব্যবহার করা হয়, এই জিনিসগুলো তোমরা একটু ভালোভাবে পড়বে। তো এই অধ্যায়ে তোমাদের জ্ঞানমূলক অনুধাবনমূলক বেশ কিছু প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো তোমরা নোট করে করে পড়বে। পড়লে আশা করি এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকার কথা না। আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে টাচ করিয়েছি, যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি, এগুলো একটু বেশি করে দেখবে। এই সম্পর্কিত তোমাদের যে ইয়াগুলো আছে, বোর্ড বই আছে, বোর্ড বই ফলো করবে, আশা করি তোমরা ভালো করবে। তো আজকে এই পর্যন্তই, সকলের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।